যে কোনো ব্যাংকের আয়ের প্রধান উৎস বিতরণকৃত ঋণের বিপরীতে আদায়কৃত সুদ। এই আয় দিয়ে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা মেটানো হয়। কিন্তু জনতা ব্যাংকের ক্ষেত্রে বিতরণকৃত ঋণ সম্পদ না হয়ে গলার ফাঁসে পরিণত হয়েছে। রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের 70%-এরও বেশি ঋণ এখন খেলাপি। সদ্য শেষ হওয়া 2025 সালের সুদ খাতে 4,000 কোটি টাকারও বেশি লোকসান গুনছে ব্যাংকটি। ফলে বছর শেষে জনতা ব্যাংকের পরিচালন লোকসান দাঁড়িয়েছে 3,598 কোটি টাকায়। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে, নিরীক্ষার পর লোকসানের পরিমাণ 5,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর খেলাপি ঋণের পরিমাণ ছাড়াবে 70,000 কোটি টাকার বেশি এবং মূলধন ঘাটতি ছাড়াবে 66,000 কোটি টাকা। আর্থিক সংকট কাটাতে উচ্চ সুদের আমানত সংগ্রহে জোর দিয়েছে জনতা ব্যাংক কর্তৃপক্ষ। গত 1.5 বছরে ব্যাংকটি প্রায় 30,000 কোটি টাকার আমানত সংগ্রহ করেছে, যার বেশিরভাগই উচ্চ সুদের। বিশ্লেষকরা বলছেন, 10 থেকে 12% সুদে নেওয়া এ আমানত দীর্ঘমেয়াদে ব্যাংকটির জন্য আরও ঝুঁকি তৈরি করছে। জনতা ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে ব্যাংকটির সংগৃহীত আমানতের 55% উচ্চ সুদের। মুনাফা নয়, বরং সংগৃহীত এ আমানত থেকে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করছে ব্যাংকটি। তবে আর্থিক বিপর্যয়ের মধ্যেও জনতা ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় সুশাসন ফেরেনি। তড়িঘড়ি করে গত 7 ডিসেম্বর ব্যাংকটির 26 কর্মকর্তাকে উপমহাব্যবস্থাপক অর্থাৎ ডিজিএম পদে পদোন্নতি দেওয়া হয়। সহকারী মহাব্যবস্থাপক এজিএম থেকে দেয়া এ পদোন্নতির ক্ষেত্রে জনপ্রতি 20 থেকে 30 লাখ টাকা পর্যন্ত ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদকে লিখিত অভিযোগও জমা পড়েছে। ঋণ বিতরণে ঘুষ গ্রহণের সুযোগ সংকুচিত হয়ে যাওয়ায় শীর্ষ কর্মকর্তারা এখন পদোন্নতি ও বদলির মাধ্যমে ঘুষ নিচ্ছেন বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন। অবশ্য ব্যাংকের আর্থিক নাজুক পরিস্থিতির কথা স্বীকার করলেও পদোন্নতির ঘুষ গ্রহণের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 2024 সালের 7 নভেম্বর এ পদে যোগ দেন তিনি। বণিক বার্তাকে তিনি বলেন, যে ব্যাংকের বিতরণকৃত ঋণের 70% খেলাপি হয়ে গেছে তার পক্ষে মুনাফা করা খুবই কঠিন। গত বছর জনতা ব্যাংকের পরিচালন লোকসান 5,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু সময় উপযোগী কিছু সিদ্ধান্ত নেয় সে লোকসান 3,500 কোটি টাকার আশেপাশে রাখা সম্ভব হয়েছে। 2012 সালে বিপর্যয়ের শিকার হওয়া বেসিক ব্যাংক এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। জনতা ব্যাংকের ঘুরে দাঁড়াতেও সময় লাগবে। বড় লোকসানের মধ্যেও জনতা ব্যাংকের কর্মীদের বেতন ভাতা খাতে ব্যয় বাড়ছে। 2024 সালে এ খাতে ব্যাংকটির ব্যয় ছিল 1,368 কোটি টাকা। গত বছর এ ব্যয় বেড়ে 1,500 কোটি টাকা ছাড়িয়েছে। বেতন ভাতা বৃদ্ধির এ পরিস্থিতির মধ্যেও ব্যাংকটির বিভিন্ন স্তরে পদোন্নতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংকের এমডি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এজিএম থেকে ডিজিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির বোর্ডে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিও ছিলেন। 120 জনের মধ্যে মাত্র 26 জন পদোন্নতি পাওয়ার কথা উঠছে। আমি যোগদানের পর ব্যাংকের ব্যবস্থাপনায় সুশাসন ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি। কিছু কর্মকর্তা বছরের পর বছর ধরে একই বিভাগে কাজ করে আসছিলেন। নীতি অনুযায়ী যাদের একই অফিসে 3 বছর হয়ে গেছে তাদের ভিন্ন অফিসে বদলি করেছি। অবশ্য পদোন্নতি ঘিরে অনিয়ম, দুর্নীতির অভিযোগ ও কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হওয়ায় ব্যাংকটির মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিএমডি সহ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। আর্থিক দৈন্যের মধ্যেও জনতা ব্যাংকে পদোন্নতি এবং এই ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কোনো প্রতিষ্ঠানের ব্যবসা ভালো হলে, সম্প্রসারণ হলে তবেই লোকবলের দরকার হয়, পদোন্নতি দিতে হয়। কিন্তু জনতা ব্যাংক যে পরিস্থিতিতে আছে তাতে তো পদোন্নতি দেওয়াটা অর্থহীন। বর্তমান পরিস্থিতিতে জনতা ব্যাংকের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া দরকার। যে জনবল ব্যাংকের ক্ষতি ঠেকাতে পারে না তাদের পদোন্নতি দিয়ে লাভ কি? জনতার মতো পরিস্থিতিতে পড়লে যে কোনো ব্যাংকের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তিনি আরো বলেন, আর্থিক দুর্দশায় পড়লে যে কোনো ব্যাংকই উচ্চ সুদের আমানত সংগ্রহ করে বেঁচে থাকার সংগ্রাম করে। বিপদ কাটিয়ে ওঠার ক্ষেত্রে এটির কিছু ভালো দিক আছে, তবে দীর্ঘদিনের ফলাফল সুখকর নয়। জনতা ব্যাংকের মতো এত বড় অঙ্কের না হলেও 2009 সাল পরবর্তী লুণ্ঠনের শিকার হয় রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। ওই সময় বেনামি বিভিন্ন কোম্পানির নামে ব্যাংকটি থেকে বের করে নেওয়া হয় প্রায় 4,500 কোটি টাকার ঋণ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ঘনিষ্ঠ শেখ আব্দুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন পর্ষদ বেসিক ব্যাংক লুণ্ঠনের নেতৃত্ব দেয়। 4,000 কোটি টাকা সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি ব্যাংকটি।
বেসিক ব্যাংকের মতো না হলেও খারাপ পরিস্থিতিতে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ও রূপালী ব্যাংকও। এক্ষেত্রে কেবল সোনালী ব্যাংক কিছুটা ভালো অবস্থানে রয়েছে। নাজুক পরিস্থিতিতে রয়েছে সরকারি বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব। সবকটি ব্যাংকই বর্তমানে মূলধন ঘাটতিতে রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে জনগণের করের টাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আর টেনে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বণিক বার্তাকে তিনি বলেন, জনগণের করের টাকা থেকে মূলধন যোগান দিয়ে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে যুগের পর যুগ টেনে নিয়ে যাচ্ছে। সুশাসনের ঘাটতি ও অনিয়ম দুর্নীতির কারণে জনতা ব্যাংক সহ অন্য ব্যাংকগুলোতে যে ক্ষতির সৃষ্টি হয়েছে সেটি মেনে নেওয়া যায় না। কোনো ব্যাংকের যখন 70% বেশি ঋণ খেলাপি হয়ে যায়, সেটিকে আর বাঁচিয়ে রাখার কোনো অর্থও হয় না। ডক্টর ফাহমিদা খাতুন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পর্ষদেও রয়েছেন। জনতা ব্যাংকের বিদ্যমান পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, জনতা সহ আরো অনেক ব্যাংকের পরিস্থিতি এখন খুবই খারাপ, কিন্তু প্রশ্ন হলো সরকার কয়টা ব্যাংকে মূলধন দিয়ে বাঁচাতে পারবে? দুর্বল হয়ে যাওয়া ব্যাংকগুলোর বিষয়ে একটি কঠোর সিদ্ধান্তে আসতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি জনবল থাকলেও দক্ষতার যথেষ্ট ঘাটতি আছে। আবার এই ব্যাংকগুলোতে কার্যকর সুশাসনও নেই।